আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালিউল্লাহ এট দ্য রেট অফ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে এসএসসি বিজ্ঞান শাখার যারা রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য গতি একটি অধ্যায় রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থ বিজ্ঞানের একটি অধ্যায়। সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই গতির প্রত্যেকটা কনসেপ্ট আমি ধরে ধরে একেবারে টপিক অনুসারে আলোচনা করার চেষ্টা করব। আজকের পার্ট 1 আমরা যেটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অবস্থান, প্রসঙ্গ কাঠামো, স্থিতি ও গতি, সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। একেবারে জিরো লেভেল থেকে আমরা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই পদার্থ বিজ্ঞানের এই গতি চ্যাপ্টারটাকে পড়তে হবে এবং পাঠ অনুসারে। চলো আমরা আজকে শুরু করা যাক। প্রথমে আমাদের যে টপিকটা জানতে হবে, গতির প্রথম দিকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অবস্থান। তার অবস্থান কি? তোমাকে যদি বলা হয় যে তোমার স্কুলটি কোথায় অবস্থিত, কিন্তু তুমি কিন্তু উত্তরে বলবে যে হ্যাঁ মতিঝিলে অবস্থিত, তোমার স্কুল মতিঝিলে থাকে। তুমি বলবো মতিঝিলে স্কুলটি অবস্থিত, কিন্তু মতিঝিলে অবস্থিত কিন্তু তোমার বাসা থেকে নাকি তোমার বাজার থেকে নাকি কোন অবস্থান থেকে সেটা কিন্তু তুমি বলো নাই। তাই সঠিকভাবে তুমি একজ্যাক্টলি ওই স্থানটা বা ওই অবস্থানটা সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে না। কিন্তু যদি এইভাবে বলা হয় আমার বাসার পূর্ব দিক থেকে মতিঝিল 3 কিলোমিটার বা 1 কিলোমিটার, তাহলে কিন্তু সঠিক অবস্থানটি জানা সম্ভব। পদার্থবিজ্ঞানের একটি অবস্থা, একটি টপিক হচ্ছে অবস্থান। সে অবস্থান সম্পর্কে কিন্তু অবশ্যই ভালো একটি ধারণা থাকতে হবে। অবস্থান বিষয়ে ধারণা না থাকলে আমরা কিন্তু বাকি অন্যগুলা পারবো না। তাই অবস্থানটা কিন্তু সুনির্দিষ্ট করার জন্য একটা দিকের প্রয়োজন হচ্ছে এবং একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন হচ্ছে, নির্দিষ্ট একটা দূরত্বের প্রয়োজন হচ্ছে। তখনই কিন্তু আমরা বলতে পারবো যে ওই বস্তুটা এই অবস্থানে রয়েছে। আমাদের এই পৃথিবীতে বা মহাবিশ্বে বা পৃথিবীতে যে বস্তু বা পৃথিবীতে যে কোনো বস্তু কোথায় নির্দিষ্ট এবং নির্দিষ্ট তার অবস্থান নির্দেশ করার জন্য, কোন পৃথিবীতে কোনো একটি বস্তুর অবস্থান নির্দেশ করার জন্য, পৃথিবীতে কোনো একটি বস্তুর অবস্থান যদি আমরা নির্দেশ করতে চাই কোথায় অবস্থিত, তাহলে কিন্তু একটি স্থির বিন্দুকে ধরে নিতে হবে। আর এই স্থির বিন্দুটি হবে ওই বিন্দুর প্রসঙ্গ। প্রসঙ্গ একটি বিন্দু হয়ে যাবে। ওই স্থির বিন্দু যেটাকে আমরা ধরে নিব, ওই স্থির বিন্দুটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। ধরো আমি এমন একটা বললাম যে এ অবস্থান থেকে একটি বস্তুর দূরত্ব হচ্ছে বি, তাহলে এখানে কিন্তু এই বি কে আমরা স্থির ধরলাম। এই স্থির ধরলাম এখানে ওই বিন্দুটি এ বিন্দুটি কিন্তু স্থির। অথবা এই যে এ বিন্দুটি রয়েছে, এ বিন্দুটি থেকে বি বিন্দুর অবস্থান, তাহলে এই এ বিন্দুটি কিন্তু এই বিন্দুর সাপেক্ষে স্থির। সুতরাং এখানে এই স্থির যে বিন্দুটি রয়েছে, এই স্থির বিন্দুটির নামই হচ্ছে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু। কিন্তু এই প্রসঙ্গ বিন্দু জানলে আমাদের হবে না। ওই বিন্দুর সাপেক্ষে, ওই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমরা যদি কোনো কারণে কোনো বিন্দুর কোনো বিন্দুর কোনো বিন্দুর অবস্থান, স্থিতি বা গতি এগুলো আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা ওই যে স্থির ধরেছিলাম যে বিন্দুটাকে, ওই স্থির বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি এগুলা নির্ণয় করা যাবে। আর যখনই আমরা ওই স্থির বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি এগুলা নির্ণয় করব বা নির্দেশ করব, তখনই ওই বিন্দুটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা কি জানলাম? প্রসঙ্গ কাঠামো বিন্দুটা কি? যে দৃঢ়বস্তুর সাপেক্ষে বা যে স্থির বিন্দু বা যে দৃঢ়বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, যে দৃঢ়বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি বা গতি এগুলা নির্দেশ করা যায় বা কি করা যায়, অবস্থান, স্থিতি, স্থিতি নির্ণয় করা যায়। তাহলে আমরা বলতে পারি যে দৃঢ়, যে দৃঢ় একটি বস্তু, ওই দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, স্থিতি এবং গতি নির্ণয় করা যায়, তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কিন্তু আসলে একটা বস্তুকে নির্দিষ্ট করে, মানে নির্দিষ্ট একটা বিন্দুকে ধরে এরপরে ওর সাপেক্ষে অবস্থান, স্থিতি এবং গতি নির্ণয় করা, এটাই হচ্ছে মূলত প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোটা কিন্তু আমাদের আগে জানতে হবে। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অবস্থান এবং প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা একটা জানলাম কোন বিন্দুর অবস্থান বা কোন বস্তুর অবস্থান জানতে হলে, ধরো তোমার বন্ধু এখানে আছে, এখানে তোমার বন্ধু আছে, এই বন্ধুটা এখানে দাঁড়িয়ে রয়েছে, সে হলো স্থির। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ আমার এই বন্ধুর নাম হচ্ছে মনে করো বাবুল। এই বাবুল বন্ধু রয়েছে, এই বাবুল বন্ধু থেকে তুমি মনে করো এখানে আছো, তোমার নাম হচ্ছে মনে করো সুমন।
তাহলে এই স্থির যে স্থির ব্যক্তি রয়েছে, এই বাবুল থেকে তুমি নির্দিষ্ট একটা দূরে রয়েছে, মনে করো 80 মিটার। তো তুমি 80 মিটার দূরে রয়েছে, তাহলে কিন্তু এখানে তোমাকে একটা স্থির ধরতে হয়েছে, বা তোমার এই আবুল বন্ধুটাকে কি স্থির ধরে তোমার দূরত্বটা নির্ণয় করছো। তাইলে কিন্তু আসলে এই যে স্থির ধরছো বা একটা নির্দিষ্ট বিন্দু ধরছো, এটা হচ্ছে প্রসঙ্গ। আর এর সাপেক্ষে যে কোনো কিছু নির্ণয় করতেছো, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তুমি দূরত্ব নির্ণয় করতে পারতেছো, গতি নির্ণয় করতেছো। তুমি যদি দৌড় দেও, তাহলে ওর সাপেক্ষে দৌড় দিলে তোমার গতি, তুমি কইবা গতিশীল। এর সাপেক্ষে তুমি যদি মানে এখানে স্থির অবস্থায় মানে দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি এর সাপেক্ষে স্থির। আবার তুমি এর সাপেক্ষে যদি তুমি আরো দূরে যাও, তাহলে তুমি আরো গতিশীল। মানে এইটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে ধরতে হবে, ওইটা হচ্ছে আমাদের মূল মেকানিজম। এই বিন্দুটাকে ধরলেই আমরা বুঝতে পারবো। তাহলে অবস্থান এবং প্রসঙ্গ কাঠামো আমাদের গেল। এবার আমাদের জানতে হবে স্থিতি। তাহলে স্থিতি এবং গতিশীল কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। যেমন মনে করো তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো স্থির, এখানে স্থির রয়েছো তুমি, স্থির। তাহলে তুমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো স্থির। ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সহজ। বিষয়টাকে বুঝলে পরে চ্যাপ্টারটা সহজ লাগবে, এবং আস্তে আস্তে যখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো, তখন কিন্তু জিনিসটা সহজ হয়ে যাবে। আমাদের মুখস্থ করলে হবে না, সব বিষয়বস্তুগুলো বুঝে পড়াশোনা করতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়বস্তু কি বোঝায়। যেমন আমি এখানে বললাম স্থিতি বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি, এরপর আমরা গতিশীল বিষয়টা বোঝার চেষ্টা করবো। কোনো একটি বস্তু বা কোনো একটি একজন ব্যক্তি হইতে পারে, বা যে কোনো লোক হইতে পারে, যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে, বা মনে করো সময়ের পরিবর্তনের সাপেক্ষে, যে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তন লাগবে। ধরো এখানে তুমি স্থির, এখন সময় যেতেছে, তুমি দাঁড়ায় আছো, তার মানে স্থির। কিন্তু এই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করবো। তাহলে সময়ের সাপেক্ষে বা সময়ের পরিবর্তনের সাথে, পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে, আমি আবার বলতেছি, সময়ের পরিবর্তন। কিসের পরিবর্তন? সময়ের পরিবর্তন। পরিবর্তন। তাহলে সময়ের পরিবর্তনের সাথে কোন বস্তুর পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। হ্যাঁ, কি বললাম? অবস্থানের পরিবর্তন। ধরো এটা তুমি নাই, এখানে নাই, সময় যেতেছে কিন্তু তুমি দাঁড়ায় রয়েছো। তুমি কি দাঁড়ায় রয়েছো? তুমি যাইতেছো না সামনে থেকে। তার মানে কি, সময়ের পরিবর্তনের সাথে পরিবেশের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে পরিবেশের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সেটা স্থির। হ্যাঁ স্থির, কারণ এটা শুধু সময় যেতেছে, পরিবর্তন হইতেছে। সময় সময় 5 সেকেন্ড ছিল, 10 সেকেন্ড ছিল। ধর আমি দাঁড়ায় রয়েছি, এখন আমি দাঁড়ায় রইলাম, আমি কিন্তু যাইতেছি না। সময় যেতেছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিন্তু আমি তো যাইতেছি না। এই যে আমি যাইলাম না, বা আমি যে স্থির রইলাম, এই স্থিতিতে কি বলবো আমরা? কি স্থিতিশীল। তখন আমি কিন্তু ওইখানে স্থিতিশীল অবস্থায় রয়েছি। আর এই স্থিতিশীল ঘটনাটা কি বলে? স্থিতি। তাহলে আমরা একটা জিনিস কি পাইলাম, যে এই অবস্থানের অপরিবর্তিত, আর এই অবস্থানটা যখন অপরিবর্তিত থাকবে, তখন এই ঘটনাকে আমরা বলবো স্থিতি। তাহলে আমরা কি বললাম? সময়ের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে পরিবেশের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে সেটা হচ্ছে স্থিতিশীল। আর এই ঘটনাটাই হচ্ছে স্থিতিশীল। আমরা বলবো যে স্থিতিশীল যে ঘটনাটা ঘটবে, এইরকম অপরিবর্তিত ঘটনা যেটা, সেটাই হচ্ছে স্থিতি। তাহলে আমরা স্থিতি বিষয়টা বুঝে ফেললাম। এখন আমরা দেখব সময়ের সাপেক্ষে। ধরো তুমি এখন মিটমিট করে দৌড় দিতেছো, হ্যাঁ, দৌড়তে তুমি এই পর্যন্ত আয় পড়ছো, হ্যাঁ। এখন কিন্তু তুমি 5 সেকেন্ড সময়ের মধ্যে এমন দৌড় দিছো, দূরে আয় পড়ছো এই জায়গা। তাহলে তোমার 10 সেকেন্ড আয় পড়ছো, মনে করো 10 সেকেন্ড বা 10 সেকেন্ডে ধরো, 10 সেকেন্ডে তুমি আয়া পড়ছো, মনে করো যে 20 মিটার, কথার কথা 20 মিটার চলে আসছো। আচ্ছা সম্ভব না, আচ্ছা যাই হোক, 20 মিটার চলে আসছো। তাহলে এই যে তুমি স্থির ছিলা, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে তুমি কিন্তু তোমার অবস্থান পরিবর্তন করেছো। যখন সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে অবস্থান ছিল এলো। ধরো তুমি ছিলা এ বিন্দুতে, আয় বছর বি বিন্দুতে, এবং দূরত্ব 20 মিটার, 10 সেকেন্ডে চলে গেছো। তাহলে এই সময়ের যে পরিবর্তন হলো, সময়ের পরিবর্তনের সাথে তোমার যে অবস্থানের পরিবর্তন হলো, এই অবস্থানের পরিবর্তনটাই হচ্ছে কি, এই যে পরিবর্তন হয়ে গেল, আগে কিন্তু হয়েছিল না। এখন কি সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, এই ঘটনাই হচ্ছে গতিশীল। তাহলে অবস্থানটা কি, আমরা কি বলবো? গতিশীল। আর এরকম অবস্থানের পরিবর্তনের ঘটনাটা কি বলি? গতি।
তাহলে আমরা গতি চ্যাপ্টারটা বললাম, আমরা যদি গতি না জানি তাহলে তো হইল না। তাহলে বিষয়টা কেমন, যে কোন বস্তু সময়ের পরিবর্তনের সাথে পারিবেশিক সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ঘটে তাহলে এটা বলবো গতিশীল। আর এরকম পরিবর্তনের ঘটনাকে বলা হয় গতি। তাহলে আমরা জিনিসটা কি জানতে পারলাম, স্থিতি এবং কি গতি। আমরা কিন্তু প্রথমে একটু আবার দেখি, অবস্থান জানলাম, প্রসঙ্গ কাঠামো জানলাম, স্থিতি জানলাম এবং গতি জানলাম। এবার আমরা দেখবো সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে সকল গতি আপেক্ষিক, আবার সকল গতি আপেক্ষিক, আবার স্থিতি আপেক্ষিক। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ধরো তুমি একটা বাসে উঠছো বা ট্রেনে উঠছো, ট্রেনে যাওয়ার সময় তোমার বন্ধুর সাথে তুমি বাদাম খাচ্ছ। কিছুক্ষণ পর তোমার বন্ধু বলে, এই জানালা একটু খুলে দে তো, দেখি কেমন হয়েছে। তো জানালা খুলে দেওয়ার পরে তুমি বললা যে, হ্যাঁ তাহলে এই দেখা যাচ্ছে গাছ গাছালি অনেক দৌড়তেছে, গাছ গাছালি খুব দ্রুত দৌড়তেছে, এরকম মনে হচ্ছে তোমার কাছে। যে গাছ গাছালি কি আমরা ধরে ধরে যেতেছে, এরকম একটা মনে হচ্ছে। বা অনেক দ্রুত, মানে দ্রুত গতিতে চলতেছে, এরকম তোমার কাছে মনে হইতেছে। কিন্তু ওই গাছগাছালির নিচে মনে করো এক ব্যক্তি দাঁড়ায় গেছে। তখন ওই ব্যক্তিটা তোমাকে দেখতেছে যে তুমি কিরকম, তাহলে তোমাকে দেখতেছে কিন্তু যে ও দাঁড়ায় রয়েছে গতিশীল, ট্রেনটা অনেক গতিতে যাচ্ছে। তাহলে ঘটনা তো পেছকায় গেছে। তুমি ট্রেন থেকে দেখতেছো ওই গাছগাছালি গতিশীল, আবার গাছের নিচে যে ব্যক্তি দাঁড়ানো উনি বলতেছে এই ট্রেনটা তো কত বেগে যাইতেছে। তাহলে ঘটনা পেছকায় গেল না? এই যে দুইজনের চিন্তা দুই রকম হয়ে গেল, এই ঘটনাটা কিন্তু এক ধরনের আপেক্ষিক ঘটনা। এই ঘটনা কি? আপেক্ষিক ঘটনা। আর এখানে একটু পরম কাজ করবে, আমরা এই জিনিসটা একটু জানার চেষ্টা করি। পরম স্থিতি, বা আমরা এখানে এক পরম জিনিসটা জানার চেষ্টা করব, পরম কি। এখানে অনেক কিছু বিষয় জানা যাচ্ছে, যে প্রসঙ্গ কি, বা পরম কি, বা পরম স্থিতি কি, হ্যাঁ, এগুলো আমরা বা পরম গতি কি, এই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটু জানি যে এই জিনিসটা আমরা জানবো, এটা কিন্তু 2 নম্বর কনসেপ্ট জন্য আসে। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নে আসে থাকে, সকল গতি এবং আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। ঠিক আছে, ওই জিনিসটা জানার চেষ্টা করি। ধরো কোন একটি প্রসঙ্গ কাঠামো কিন্তু এখন আমরা জানি, প্রসঙ্গ স্থির বা প্রসঙ্গ কোনো বিন্দু সাপেক্ষে। আমরা যদি কথাটা এরকম বলি যে কোনো বস্তুর অবস্থান গতিশীল রয়েছে বা স্থিতিশীল রয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? প্রকৃতপক্ষে কোনো বস্তু কিন্তু স্থির নয়, আমরা কিন্তু স্থির ধরতেছি, কিন্তু হিসাবে সুবিধার্থে আমরা স্থির ধরি, কিন্তু কোনো বস্তু কিন্তু স্থির নয় প্রকৃতপক্ষে। এই জিনিসটাই আমরা জানার চেষ্টা করবো। যেমন একটি স্থির বিন্দু রয়েছে, ধরো একজন ব্যক্তি এখানে দাঁড়ায় রয়েছে, সে স্থির, হ্যাঁ সে স্থির। আচ্ছা, সে স্থির। দেখা যাচ্ছে ওই ব্যক্তির সাপেক্ষে যখন আরেকজন ব্যক্তি স্থির থাকবে, তাহলে এও স্থির। হ্যাঁ, এও স্থির ধরলাম। তোমার দুই বন্ধু মনে করো তোমরা আলোচনা করতেছো, তখন এও স্থির, তুমি স্থির। তাহলে এই যে এই প্রথম বন্ধু এ এবং দ্বিতীয় বন্ধু বি, দুইজনে স্থির। এই যে এই স্থির বিন্দুর সাপেক্ষে কোন আরেকটি বস্তু যদি স্থির থাকে, আবার বলতেছি, স্থির বিন্দুর সাপেক্ষে বা কোন আরেকটি বস্তু যদি স্থির থাকে, তাহলে তারা হবে পরম স্থিতিশীল। তারা হবে পরম স্থিতিশীল। পরম হচ্ছে এই যে এই অবস্থাটা থাকা, যেমন এও স্থির এও স্থির, তাহলে ঘটনা একই হয়ে গেল। তাহলে এরা হচ্ছে পরম স্থিতিশীল। আর এই পরম স্থিতিশীলের সাপেক্ষে যখন আরেকজন ব্যক্তি গতিশীল থাকবে, আরেকজন ব্যক্তি মনে করে এভাবে ঘুরতেছে, এর রাউন্ড করে মনে করেছে এখানে দাঁড়ায় ছিল, এখান থেকে ঘুরে 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 এই যে ঘুরতেছে, তারা কিন্তু রাউন্ড করে ঘুরতেছে। আরেকজন ব্যক্তি এই একে কেন্দ্র করে ঘুরতেছে, তখন কিন্তু ওর গতিটা হয়ে যাবে পরম গতিশীল বা পরম গতি। দেখো কেমন পরম গতি হইতেছে বিষয়টা আমি আবারও বলতেছি। যেমন এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটা স্থির, তাহলে স্থির বস্তুর সাপেক্ষে স্থির থাকলে তারা পরম স্থিতি। আবার ওই স্থিতির সাপেক্ষে যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকবে, তখন তারা হয়ে যাবে পরম গতি। তার বিষয়টা কি হলো, এর সাপেক্ষে যখন এর স্থির ধরছো, তখন আর একটা ব্যক্তি দেখতেছো যে এর সাপেক্ষে ধরতেছে, এর সাপেক্ষে ওরা কি আছে ধরতেছে, তাহলে এই যে লোকটা এইভাবে ধরতেছে, তাহলে এই বস্তুটা এই ব্যক্তির সাপেক্ষে কিন্তু একই গতিশীল। তাহলে এর সাপেক্ষে এ হচ্ছে পরম স্থিতি বা পরম স্থিতিশীল। আর এই স্থিতিশীল সাপেক্ষে আরেকটা বস্তু যদি ঘুরে বা আরেকজন ব্যক্তি বা কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে সেটা হয়ে যাবে পরম গতি। তাহলে পরম স্থিতি আর এটা বললাম কি পরম গতি, দুইটা কিন্তু দুই কনসেপ্ট। তাহলে এই যে পরম স্থিতি এবং পরম গতি, এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে এই ঘটনাটা ঘটে থাকে কিন্তু আপেক্ষিক গতির কারণে। কেমন বিষয়টা বুঝি, যে আমরা প্রথমে দেখলাম একটি স্থির বস্তু আরেকটি স্থির বস্তু সাপেক্ষে যখন থাকে তারা তার পরম স্থিতি, এবং এই স্থিতিশীল সাপেক্ষে যখন আরেকটা বস্তু ঘুরতে থাকে তখন এটা হয়ে যায়
স্থিতিশীল বা মানে গতি, পরম গতি হয়ে যায়, বস্তুটা কি হয়ে যায়, পরম গতি। তাহলে এই ব্যক্তি হচ্ছে পরম গতি আর তারা পরস্পর হচ্ছে পরম স্থিতিশীল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে পৃথিবীতে আমরা যদি চিন্তা করি যে একটা ঘটনা দেখি, এই পৃথিবীতে কিন্তু আসলে কোনো বস্তুই স্থির নয়। আমরা কিন্তু একে স্থির ধরছি, কিন্তু আসলে সেও স্থির নয়। কেমন বিষয়টা আমরা দেখার চেষ্টা করি। যেমন এই যে আমরা যদি চিন্তা করি যে পৃথিবী পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে সারাক্ষণ ঘুরছে বা 24 ঘন্টাই ঘুরতেছে। এই সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘুরে, তখন কিন্তু এই জায়গায় সূর্যকে স্থির তৈরি মনে করে পৃথিবী ঘুরতে থাকে। তাহলে পৃথিবী গতিশীল সূর্যের সাপেক্ষে। তাহলে সূর্যকে এখানে আমরা প্রসঙ্গ কাঠামোর মতো করে দিচ্ছি। আচ্ছা, কিন্তু আমি পরবর্তীতে বললাম সূর্য এবং গ্রহ, উপগ্রহ, যে না সূর্য যেগুলো আছে, সূর্য যেমন মনে করে সূর্য আছে, গ্রহ উপগ্রহ এগুলো কিন্তু ছায়া পথে ঘুরতেছে। তাইলে সূর্যও কিন্তু গতিশীল। তাহলে পৃথিবীতে এমন কোনো বস্তু বা ছায়া উপগ্রহ এমন কোনো বস্তু পাওয়া যাবে না যে তার স্থির রয়েছে। কারণ আমরা কি জানলাম, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, আবার সূর্য উপগ্রহ গ্রহ এগুলো আবার ছায়া পথে ঘুরতেছে। তাহলে কোনো বস্তুই কি নয়, স্থির নয়। এই জিনিসটা আমরা জানতে পারতেছি। তাহলে আমরা জিনিসটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সকল স্থিতি আপেক্ষিক, মানে সকল স্থিতি মানে স্থির বিন্দুরাই আমরা আপেক্ষিক চিন্তা করি সে গতিশীল। আবার সকল গতি আপেক্ষিক, আবার সেটাকেও আমরা মনে করি স্থির বস্তু সাপেক্ষে। যখন আমরা আরেকটা বস্তুকে গতিশীল মনে করি, তাহলে ওই বস্তু সাপেক্ষে, স্থির বস্তু সাপেক্ষে আমরা একটা বস্তুকে কি গতিশীল মনে করি। এ থেকে আমরা বলতে পারি সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। আর এই আপেক্ষিক তত্ত্বটা হয়ে থাকে কার জন্য, ওই স্থিতিশীল এবং কি যে পরম স্থিতি বা পরম গতি, এই ঘটনাগুলো জন্য। আমরা আশা করি এখানে এই টপিক গুলো আমরা কিছুটা হলে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ যতটুকু পারা যায় চেষ্টা করা হয়েছে। আমরা আরো এটার মধ্যে আরো ভিডিও দিব, কিন্তু এখানে এই কনসেপ্টের উপর আমরা পার্ট 1 দিয়েছি, পার্ট 2 তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। এবং সিরিয়াল গুলো পার্ট 1 পার্ট 2 এবং গতির সম্পূর্ণ কনসেপ্ট একেবারে ধরে ধরে এই চ্যানেলে দেওয়া হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তুমি কতটুকু বুঝতে পেরেছো এবং কি বিষয়ে তুমি ভিডিও চাও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।